শক্তিশালী যে সে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয়টি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার 1 পরিমাপ। এই পরিমাপ চ্যাপ্টারের মধ্যে আমরা পার্ট 6 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গত ক্লাস থেকে দেখে আসছি যে এই পরিমাপ চ্যাপ্টারকে আমাদের এই পরিমাপ যে চ্যাপ্টারটি রয়েছে একে আমরা 4টি ভাগে ভাগ করেছিলাম, যার মধ্যে 1 নম্বর রয়েছে যে পরিমাপ ও একক। পরিমাপ ও একক। নেক্সট দ্বিতীয় নম্বর ছিল আমাদের যে বিভিন্ন মাপের একক। বিভিন্ন মাপের একক। নেক্সট 3 নম্বর ছিল মাত্রা। 4 নম্বর পরিমাপের যন্ত্রসমূহ। এই পরিমাপের যন্ত্রসমূহকে আমরা আবারও 4 ভাগে ভাগ করেছিলাম, যার মধ্যে প্রথম রয়েছে তো একটু ইন্টারনেটের সমস্যার জন্য ক্লাসটা একটু অফ হয়ে গিয়েছিল। তো আমাদের এই পরিমাপের যন্ত্রসমূহের মধ্যে আমরা 4টি শ্রেণী করেছি, যেখানে রয়েছে প্রথমে দৈর্ঘ্য পরিমাপ, তারপর রয়েছে সময়ের পরিমাপ, তারপরে রয়েছে আয়তনের পরিমাপ। নেক্সট আমাদের 4 নম্বর ভরের পরিমাপ। ভরের পরিমাপ। আজকে আমরা এই ভরের পরিমাপ নিয়ে আলোচনা করব। তো আমরা তাহলে হেডিংটা করি যে ভরের পরিমাপ। ভরের পরিমাপ। মেজারমেন্ট অফ মাস। মেজারমেন্ট অফ মাস। তো এই মেজারমেন্ট অফ মাসের মধ্যে আমরা ভর পরিমাপ করে থাকি কোন যন্ত্রের সাহায্যে? তো আমরা লিখব যে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর নির্ণয় করি। তাহলে এখানে প্রথম প্রশ্ন আমাদের হয়ে যাচ্ছে সাধারণ তুলাযন্ত্র কাকে বলবো? তাহলে ঠিক এই ব্যাপারটিকে একটু ঘুরিয়ে বলতে পারি যে যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয় তাকে সাধারণ তুলাযন্ত্র বলে। তো এই সাধারণ তুলাযন্ত্রকে আমরা ইংরেজিতে বলে থাকি কমন ব্যালেন্স। কমন ব্যালেন্স বলে। তো এই কমন ব্যালেন্সের মধ্যে আমাদের বিশেষ কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যেখানে আমরা হেডিংটা করি যে কমন ব্যালেন্স সিবি। আশা করছি তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের প্রথম পয়েন্ট, এটি একটি প্রথম শ্রেণীর লিভার। তো আশা করছি তোমরা এটা অনেকেই বুঝতে পারোনি, তো এটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। ধরো এটি একটি দণ্ড, ঠিক প্রথম প্রান্তে আমরা ফোর্স করছি নিচের দিকে,
মাঝে একটি আলম্ব রয়েছে। এটা কি? আলম্ব। আলম্ব কি? যে কোনো স্থির বস্তু, স্থির বস্তু। ওকে, তাহলে এদিকে ডাব্লু মানে ভর নিচের দিকে রয়েছে, এদিকে হচ্ছে বল, তারপরে রয়েছে আলম্ব, তারপরে রয়েছে ভর। ঠিক এই ব্যাপারটিকেই আমরা বলে থাকব যে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার জিনিসটা কি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, এদিকটাকে আমরা বলবো রোধবাহু। রোধবাহু। এদিকটা হচ্ছে যে বলবাহু। বলবাহু কেন? কারণ এখানে বল প্রয়োগ করা হচ্ছে। আর এদিকে রোধ হচ্ছে ভর, একটা ভারী জিনিসকে রেখে রোধ করা হচ্ছে। রোধ মানে বাধা দেওয়া। এটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তোমাদের চিত্রের মাধ্যমে দেখাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ একটি কল, এটি হচ্ছে আলম্ব মানে স্থির বস্তু। রেড কালারটা নিয়ে, এই যে স্থির বস্তু রয়েছে, এটি হচ্ছে দণ্ড। এখানে আমরা নিচের দিকে বল প্রয়োগ করছি, আর এদিকটা দেখতে পাচ্ছ উপরের দিকে উঠে যাচ্ছে, যার ফলে আমরা কল থেকে জল পাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার, টিউবওয়েলের হাতল। নেক্সট আমরা আরও একটা চিত্র ধরেছি। এই যে দেখতে পাচ্ছ একটা বড় পাথরের টুকরোকে, একটা নিচে স্থির ছোট্ট পাথরের টুকরোকে মাঝখান দিয়ে একটি ভারী বস্তু বা যে কোনো বাঁশ বাতা যা ইচ্ছা বলতে পারো, যারা গ্রামে বাস করো বাঁশ বাতা এসব কি জানবে, বা ভারী রড বলতে পারো, কোনো অসুবিধা নেই। এই রডটিকে দিয়ে এই ভারী বস্তুটিকে আমি একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাব। তো এখানে নিচে একটি ছোট বস্তু রেখে দিয়েছি। তো এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ, ব্যক্তিটি যদি এই ভারী রড বা দণ্ডটির ওপর নিচের দিকে চাপ দেয়, তাহলে এই ভারী বস্তুটি সামনের দিকে এগিয়ে আসবে। ওকে, তো এটি হচ্ছে একটা প্রথম শ্রেণীর লিভার। এই যে এখানে আরেকটু ভালো চিত্রের মাধ্যমে দেওয়া রয়েছে, বা আমরা সাধারণ তুলাযন্ত্র সম্পর্কে পড়ছি। সাধারণ তুলাযন্ত্র বা আমরা যাকে দাঁড়িপাল্লা বলতে পারি, এই যে জিনিসটি, এই যে এখানে বস্তু রাখা হয়েছে, এটা হচ্ছে কি? রোধবাহু। রোধবাহু। এখানে বাটখারা মানে বাট দেওয়া হচ্ছে, আর এটি হচ্ছে কি? বলবাহু। তাহলে আমরা বলতে পারি সাধারণ তুলাযন্ত্র একটা প্রথম শ্রেণীর লিভার। ঠিক এরকমই তিনটে শ্রেণী হয়ে থাকে। কটা শ্রেণী? তিনটে শ্রেণী হয়। এটি হলো আমাদের প্রথম শ্রেণী। নেক্সট দ্বিতীয়, ঠিক একই রকমের একবার দণ্ড নিয়ে নিলাম। যখন উপর দিকে ফোর্স করব, আর ঠিক এই নিচের দিকে ভর ডাব্লু হয়ে যাবে, আর ঠিক এখানে একটি আলম স্থির বস্তু রাখা হলো, তখন এই জিনিসটা হয়ে যাবে যে দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার। আবার যখন ঠিক একই রকমের একটা দণ্ড নিলাম, নিচের দিকে ভর ডাব্লু, ঠিক উপরের দিকে এফ ফোর্স করা হচ্ছে, আর এখানে হচ্ছে একটি অলম্ব দেওয়া রয়েছে, এটি হচ্ছে তখন তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার। তো এই যে দ্বিতীয় তৃতীয়টা পড়ানো হলো, দ্বিতীয় তৃতীয় তোমাদের এখানে চিত্র তুলে ধরেছি। এই যে দ্বিতীয় শ্রেণী দেখতে পাচ্ছ, বোতল ওপেনার। আমরা পেপসি খালে তো ওই উপরের ঢাকনাটিকে খোলবার জন্য এরকমই একটি বোতল ওপেনার ব্যবহার করে থাকি, যেখানে আমরা এখানে ফোর্স প্রয়োগ করি নিচের দিকে, এবং এখানে ভারী বস্তুটি থেকে যায়, মানে ওয়েট বা ভর বলতে পারো, ভরটি থাকে। আর এদিকে হচ্ছে কি? আলম থাকে, মানে মানে বাধাপ্রাপ্ত হয় আর কি। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় হয়ে গেল। আর তৃতীয় কি? যখন আমরা হাতের মধ্যে একটা ভারী বস্তু নিই, এই যে ভারী বস্তুটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভর নিচের দিকে যেন ঝুলে পড়ছে, আর আমরা এই মাসলগুলোর দ্বারা বল উপরের দিকে বল প্রয়োগ করছি, আর আমাদের ঠিক এই যে জয়েন্টের কাছেই আমাদের আলম সৃষ্টি হচ্ছে, যেখানে আমরা এখানে এই চিত্রের মধ্যে সি দ্বারা চিহ্নিত করেছে। ওকে, আশা করছি তোমরা এই দ্বিতীয় তৃতীয় এবং প্রথম শ্রেণীর লিভার সম্পর্কে আশা করছি বুঝতে পারছো।
তাহলে ঠিক সেরকমই এই সাধারণ তুলাযন্ত্র একটি প্রথম শ্রেণীর লিভার। নেক্সট দ্বিতীয় নম্বর পয়েন্ট তুলাযন্ত্র সম্পর্কে কি বলছে, এখানে বলবাহু সমান রোধবাহু, বা আমরা ব্র্যাকেটে বলতে পারি বাটখারার ভর সমান বস্তুর ভর। ওকে, এই হচ্ছে আমাদের সাধারণ তুলাযন্ত্র সম্পর্কে অল্প কিছু। এখন আমরা সাধারণ তুলাযন্ত্র সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানব। তো আমরা এখন যেটা পড়ে এলাম, এই যে ভরের পরিমাপ, কমন ব্যালেন্স সম্পর্কে 3টে পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। তো এই লাস্ট পয়েন্টটা ঠিক দ্বিতীয় পয়েন্টেরই মতো, তাই আর ওখানে লেখা নাম না। তো তোমরা এই নোটটি তোমরা এই টেলিগ্রাম গ্রুপে তোমরা পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব তুলাযন্ত্রের যন্ত্রাংশ। একটা তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা তৈরি করার জন্য যেসব আমাদের যন্ত্রগুলোর প্রয়োজন, সেই যন্ত্রগুলো সম্পর্কে আমরা এখন একটু আলোচনাটি করব। ওকে, তো এই যে সব কিছু দেওয়া রয়েছে তোমাদের নোটের মাধ্যমে। এখন এখানে তোমাদের একটি চিত্রর মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, ধরো এই একটি কাঠের পাটাতন। ওকে, এটি কাঠ দিয়ে তৈরি, এর মধ্যেই তুলাযন্ত্রটি অবস্থান করবে। এটির নাম আমরা দিলাম ডাব্লু। তাহলে কি জানলাম, একটি কাঠের সমতল প্লেট নিলাম, যার নাম দিলাম ডাব্লু। তাহলে এটি আমরা এখানে একটু লিখে নেব। আচ্ছা, এখানে প্রথমত আমরা আগে পয়েন্ট দিয়ে দিই যে তুলাযন্ত্রের যন্ত্রাংশ এবং বর্ণনা, কোন কোন যন্ত্রাংশ কি কি কাজে ব্যবহার হবে সেটাও আমরা এখানেই জেনে নেব। তাহলে প্রথম পয়েন্ট হলো যে কাঠের পাটাতন, যাকে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি, ডাব্লু। তাহলে এটি আমরা লিখতে পারি যে এটি কাঠ দিয়ে তৈরি, এর মধ্যে তুলাযন্ত্রটি অবস্থান করে। ওকে, এখন এই যে পাটাতনটি, এটির মধ্যেই তুলাযন্ত্র অবস্থান করে, এটুকু ক্লিয়ার। এখন যখন তুলাযন্ত্রটি আমরা ব্যবহার করব, তখন ওই তুলাযন্ত্রটিকে একটা স্থান থেকে আর একটা স্থানে নিয়ে যাব। এখন যেই স্থানটির মধ্যে এটিকে অবস্থান করব সেটি হয়তো উঁচু নিচু স্থান, তখন এই উঁচু নিচু স্থানের মধ্যে এই সাধারণ তুলাযন্ত্রকে রাখলে চলবে না। তো কিভাবে কি পজিশানে রাখতে হবে, যে সমতল একটি জায়গার মধ্যে রাখতে হবে। হয়তো আমরা এমন একটা জায়গাতে ভর পরিমাপ করব যেখানে সমতল জায়গা নেই, শুধু অসমতল। তো সেখানে আমরা সমতল কিভাবে করব, এই পাটাতনের চার কোণে 4টি স্ক্রু থাকে। ওকে, যেই স্ক্রুগুলোকে ঘুরিয়ে তোমরা এই পাটাতনটিকে একটা সমতল পজিশানে আনতে পারবে। তো এই স্ক্রুগুলোকে আমরা বলবো যে লেভেলিং স্ক্রু। ওকে, আমরা এই পাশের দুটো স্ক্রুকে L1, এদিকের স্ক্রুকে L2 আমরা নাম দিলাম। তাহলে আমরা এখানে লিখব পরবর্তী পয়েন্ট, যে 2 নম্বর লেভেলিং স্ক্রু। কেন এর নাম লেভেলিং স্ক্রু বলা হয়েছে, কারণ ওই পাটাতনকে ওই 4টে স্ক্রু লেবেল করে থাকে বলে। ওকে, লেভেলিং স্ক্রু, যাকে আমরা L1 এবং L2 নামকরণটি করেছি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এটি একটি, আচ্ছা সরাসরি এর কাজগুলো কি সেটা লিখে দিই। তো তোমাদের পরীক্ষাতে পড়তে পারে
বলতে পারে যে কাঠের পাটাতনের কাজ কি, লেবেলিং স্ক্রু এর কাজ কি। তাহলে লেবেলিং স্ক্রু এর কাজ কি হবে, যে ভূপৃষ্ঠের সঙ্গে তুলাযন্ত্রকে সমতলে রাখে। ওকে, এই হচ্ছে আমাদের লেভেলিং স্ক্রু এজ কাজ। এরপরে আমরা যাব সেই চিত্রের মধ্যে। এখন যে চিত্রটি অঙ্কন করব, স্তম্ভ। এর মধ্যে একটি স্তম্ভ রয়েছে বড় করে, এর ভেতরে ফাঁপা, যার মধ্যে এই দণ্ডের মধ্যে একটি ছোট সরু করে আরও একটি দণ্ড রয়েছে। ওকে, এই যে নীল কালারটি রয়েছে এটি হচ্ছে স্তম্ভ, যাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করলাম। ওর মধ্যে এই যে রেড কালারটি দেখছো, আরও একটি সরু করে দণ্ড রয়েছে ওরই ভেতরে। তাহলে আমরা একে লিখতে পারি, আর ঠিক ওই দণ্ডের ওপরে একটি সমতল প্লেট থাকে। ওকে, কীরকমই, ঠিক এরকমই ওই যে ভেতরে যে দণ্ডটি রয়েছে ওর ওপর একটি সমতল প্লেট রয়েছে। তো এটি আমরা একটু ভাষা দিয়ে লিখে নেব। আচ্ছা, প্রথম আমাদের হেডিংটা হয়ে যাক। 3 নম্বর পয়েন্ট, স্তম্ভ। তো তোমাদের পরীক্ষাতে একটু বড় করে কোশ্চেন দিতে পারে যে তুলা যন্ত্রের যন্ত্রাংশ সম্পর্কে বর্ণনা দাও, তখন কিন্তু সব কিছু লিখতে হবে। ওকে, যেমন আমি লিখে দিচ্ছি, আর বেশি কিছু লেখার দরকার নেই। স্তম্ভ, তাহলে এটি কি বলবে, ফাঁপা একটি থাম, যার মধ্যে একটি দণ্ড রয়েছে এবং এই দণ্ডের ওপর একটি সমতল প্লেট রয়েছে। এই প্লেটটির নাম দিয়ে দেওয়া হলো এ। আচ্ছা, এখানে আমরা প্লেটটির নাম দেইনি, প্লেটটির নাম দিয়ে দিলাম এ। ওকে, ওই প্লেটটি। এরপরে আমরা পড়ব যে অ্যাগেটটা কি। অ্যাগেটটা ঠিক এই স্তম্ভের ওপরে ত্রিভুজের মতো একটি ধাতু দিয়ে তৈরি একটি বস্তু রয়েছে, এটির নাম হচ্ছে অ্যাগেট। এর নাম কি, এর নাম হচ্ছে এফ। তাহলে এটা আমরা লিখে নেব, অ্যাগেট হচ্ছে 4 নম্বর। অ্যাগেট, যাকে আমরা এফ দ্বারা চিহ্নিত করেছি। এক মিনিট, এফ দ্বারা যাকে আমরা চিহ্নিত করেছি এটি হচ্ছে অ্যাগেট। এটি একটি সংকর ধাতু, এটি একটি সংকর ধাতু, যা ত্রিভুজাকৃতি, মানে ত্রিভুজের মতো দেখতে, ত্রিভুজাকৃতি। আর এর ওপর তুলা যন্ত্র থাকে, এর ওপর তুলা যন্ত্র বলছি, তুলা দণ্ড থাকে। তাহলে অ্যাগেটের ওপরে তুলা দণ্ডটিকে রেখে দেওয়া যাক নাকি। এর ওপর একটি তুলা দণ্ড রয়েছে। ওকে, এই তুলা দণ্ডটির নাম দিলাম বি। তাহলে লিখে নেওয়া যাক এটি 5 নম্বরে, যে তুলা দণ্ড বি। এটি একটি ধাতু নির্মিত একটি দণ্ড। এখানে লিখে নিই যে এটি ধাতু নির্মিত দণ্ড, যার
দুই পাশে দুটো তিনটে সুতোর মতো ঝুলে থাকে, যাকে আমরা বলবো কি যে স্টিরাপ। ওকে, আচ্ছা, তো ওটা ব্যবস্থাটা করা যাক। এই যে দুটো, এটা ঠিকমতো হলো না, এই যে দুটো তিনটে সুতোর মতো অবস্থান থাকে, এখানে দুটো দ্বারা চিহ্নিত করেছি। আচ্ছা, এই স্টিরাপের নাম হচ্ছে, এদিকটা আমরা S1 দেই, এদিকটা আমরা S2 দেই। আচ্ছা, এটাই আমরা এখানে লিখে নেব যে 6 নম্বর পয়েন্ট, স্টিরাপকে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি, যে S1 এবং S2 দ্বারা। আচ্ছা, এর কাজ কি? আচ্ছা, এটি হচ্ছে এর শেষ প্রান্তে তুলা পাত্র অবস্থান করে। তাহলে তুলা পাত্রটিকে অবস্থান করানো যাক। এই যে তুলা পাত্র রয়েছে। ওকে, আচ্ছা, এই তুলা পাত্ররও নাম রয়েছে। তুলা পাত্রের এদিকটা আমরা নাম দিলাম P1, এদিকটা নাম দিলাম P2। ওকে, তো বাম দিকের পাত্রটিতে, এই যে বাম দিকের পাত্রতে হচ্ছে বস্তু থাকে, বস্তু মানে যেই বস্তুটির ভর নির্ণয় করব, এবং ডান দিকের পাত্রতে আমরা বাটখারা রাখব, বাটখারা। আচ্ছা, এই বাটখারাটা কোন দিকে রয়েছে? ডান দিক। এটা ডান দিক বলে হেডিং করে দেওয়া যাক, এটা বাম দিক। ওকে, তোমরা যেভাবে পরিস্থিতিতে আছো ঠিক তোমাদের বিপরীত দিক তোমাদের মোবাইল স্ক্রিন হয়ে যাবে। তাহলে এটি আমরা লিখে নেব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কটা তুলা পাত্র রয়েছে, 2টি তুলা পাত্র। তাহলে পয়েন্ট দেওয়া যাক যে তুলা পাত্র P1 এবং P2। তো লিখব যে 2টি তুলা পাত্র রয়েছে, যার ডান দিকে বাটখারা ও বাম দিকে নির্ণেয় বস্তু রাখা হয়। নির্ণেয় বস্তু রাখা হয়, এটি হচ্ছে তুলা পাত্র হয়ে গেল। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যখন তুলা পাত্র বা তোমরা দাঁড়িপাল্লা তো দেখেছো, দাঁড়িপাল্লাতে কোনো বস্তু নির্ণয় করার পূর্বে ওই ব্যালেন্স একটা দেখা হয়, যে তুলা পাত্রের মধ্যে কিছু না রেখে এই তুলা পাত্রের মধ্যে কোনো ত্রুটি লক্ষ্য করা যায় কিনা। যদি তুলা পাত্রের মধ্যে কিছু না থাকে তাহলে দুটি তুলা পাত্র একটা লেভেলের মধ্যে থাকবে, আর যদি কম বেশি থাকে তখন ওর মধ্যে টুকরো কিছু ভারী জিনিস দিয়ে ওদেরকে ব্যালেন্স করা হয়। এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। আচ্ছা, যখন আমরা এই সাধারণ তুলা যন্ত্রের মধ্যে ওই ব্যালেন্সিং করার জন্য ঠিক এই মাথার ওপরে একটি স্ক্রু থাকে। ওকে, এই মাথার ওপরে দুই পাশে স্ক্রু রয়েছে, যাকে আমরা বলবো ব্যালেন্সিং স্ক্রু। এটা হচ্ছে B1 এবং এটা হচ্ছে নাম দিলাম B2। তাহলে আমরা এখানে লিখে নেব যে এর মধ্যে একটি ব্যালেন্সিং স্ক্রু রয়েছে, ব্যালেন্সিং স্ক্রু, যার নাম দিলাম কি B1 এবং B2। তাহলে আমরা লিখে নেই যে খালি তুলা পাত্রকে ব্যালেন্স করে। ওকে, এটি হচ্ছে ব্যালেন্সিং স্ক্রু।
পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে যে ব্যালেন্সিং স্ক্রু এর কাজ কি, যে যখন তুলা পাত্রটি খালি থাকে তখন ওই তুলা পাত্রকে ব্যালেন্স করার জন্য এই ব্যালেন্সিং স্ক্রুকে ব্যবহার করা হয়। এরপরে আমরা আবার চিত্রের দিকে ফিরে যাই। এখন এই চিত্রের মধ্যে আরও একটি দড়ি ব্যবহার করা হয়। ঠিক এই যে এ প্লেটটি দেখছো, এ প্লেট থেকে একটি দড়ি নিচের দিকে ঝোলানো থাকে। এটি কি, এর নাম হচ্ছে এম, একে আমরা বলবো ওলন দড়ি। তোমরা দেখবে তোমাদের বাড়ি তৈরি করার সময় যখন রাজমিস্ত্রিরা এসে ওই ইট গাঁথনি করেছিল তখন ইটগুলো সোজা আছে কি না একটি সুতোকে ঝুলিয়ে দেখে, ওই সুতোটি হচ্ছে ওলন দড়ি। ওর কাজ কি, যে কোনো বস্তু সোজা আছে কি না সেটা নির্ণয় করার জন্য, ওই ইটের গাঁথনিটি সোজা আছে বা নেই সেইটি নির্ণয় করার জন্য রাজমিস্ত্রিরা ওই ওলন দড়িকে ব্যবহার করে। ঠিক সেরকমই এই যে থামটি দেখতে পাচ্ছ বা আমাদের এই যে সাধারণ তুলা যন্ত্রের এই থামটি সোজা আছে বা নেই সেটা নির্ণয় করে কে, এই ওলন দড়ি। তাহলে ওটি আমরা এখানে লিখে নেব যে ওলন দড়ি বলে হেডিংটা দিই, যে ওলন দড়ি। ওলন দড়ি একে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি, এম দ্বারা। তাহলে এর কাজটি কি, তাহলে এটিকে আমরা লিখতে পারি যে তুলা যন্ত্রের স্তম্ভ মানে ওই যাকে আমরা ওই ফাঁপা স্তম্ভ বলছি আর কি, যেটাকে আমরা এইচ দ্বারা জানি। স্তম্ভটি অনুভূমিক আছে কি না, অনুভূমিক আছে কি না তা যাচাই করে। ওকে, নেক্সট আমরা করব যে 10, 10-এ কি, 10-এ আমরা যেটি করব সূচক পি। আচ্ছা, এই জিনিসটা কি এটা একটু বলে দিই তোমাদের। এই যে স্তম্ভ যেটা আমরা দেখলাম, স্তম্ভ এইচ, এই স্তম্ভ এইচের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে একটি কাঁটা। যেমন আমরা ঘড়িতে যেমন কাঁটা দেখি ঠিক তেমন এখানে একটি কাঁটা রয়েছে। এই কাঁটাটির নাম হচ্ছে কি, যে পি, যাকে আমরা সূচক দ্বারা চিহ্নিত করেছি। তাহলে এখানে আমরা লিখে নেব যে স্তম্ভের সঙ্গে আবদ্ধ বানানটা ভুল হয়ে গেল, আবদ্ধ একটি কাঁটা, যাকে আমরা সূচক দ্বারা জানি। এখন নেক্সট পরবর্তী পয়েন্ট হচ্ছে যে স্কেল আবার কি সেটি আমরা জানবো। একে আমরা ডি দ্বারা চিহ্নিত করব। আচ্ছা, স্কেল এখানে আমরা দেখে নিই। স্কেল হচ্ছে ঠিক এই যে স্তম্ভটি রয়েছে, এই স্তম্ভের নিচে আমরা সেই দৈর্ঘ্য পরিমাপক যে স্কেল বলেছিলাম ঠিক সেরকমই একটি স্কেল এই স্তম্ভের নিচে রয়েছে। ঠিক কাঁটার সোজা করতে একটি রেখা রয়েছে যেটি 0, তারপরে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো দাগ টানা রয়েছে। যখন এই তুলা যন্ত্রের দুই পাশে সমান বস্তু থাকবে তখন এই যে কাঁটা, যাকে আমরা পি দ্বারা চিহ্নিত করলাম, ওই কাঁটাটি ঠিক 0 এর বরাবর থাকবে, 0 এর সোজা। ওকে, সেই জিনিসটাই করার জন্য বা সেই জিনিসটাকে যাতে তোমরা বুঝতে পারো সেই কারণেই এই স্কেলটি এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি স্কেল হচ্ছে ডিতে কি বলছে, এটি স্তম্ভের গোড়াতে অবস্থান করে, মানে একেবারে নিচের দিকে গোড়াতে অবস্থান করে, যা সূচক বলতে কি, ওই যে কাঁটা যাকে আমরা পি দ্বারা চিহ্নিত করেছি, সূচক দ্বারা তুলা পাত্রের ব্যালেন্স করা হয়। তুলা
পাত্রের ব্যালেন্স করা হয়। ওকে, এই হচ্ছে আমাদের সাধারণ তুলা যন্ত্র পুরো। এখন ঠিক এই স্কেলের কাছেই একটি চাবি থাকে। চাবিটা কীরকমই, যাকে আমরা চাবি বলি। তোমরা নিশ্চয়ই ছোট ছোট টেবিল ফ্যান দেখেছো, টেবিল ফ্যান ছোট হোক বা বড় হোক, তো তার ওই মাথাটিকে ঠিক ওপরের দিকে ওঠানোর জন্য, নিচের দিকে নামানোর জন্য ওই ফ্যানের ঘাড়ে একটি ছোট্ট স্ক্রু থাকে। যেই স্ক্রুটিকে লুজ করে মাথাটিকে ওপরে তোলা হলো, আবার স্ক্রুটাকে আঁটিয়ে দেওয়া হলো। তো ওই ফ্যানের ক্ষেত্রে ওকে আমরা চাবি বলতে পারি। ঠিক সেরকমই এই সাধারণ তুলা যন্ত্রের ঠিক এই স্কেলের কাছেই একটি চাবি থাকে, মানে স্ক্রু এর মতো। ওই চাবিটিকে ঘোরানোর ফলে এই যে পুরো তুলো যন্ত্রের যে সিস্টেমটা, ওটা একটু উপরের দিকে উঠে যায়, আবার নামানোও যায় ওই স্কেলের সাহায্যে, ওই স্ক্রুটির সাহায্যে। ওকে আমরা বলবো কি, চাবি। তো ওর চিহ্ন হচ্ছে কি, কে। তাহলে ওখানেই রয়েছে, অবস্থান করেছে ওই চাবিটি। তাহলে এখানেই আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, এটা কত নম্বর পয়েন্ট হচ্ছে তাহলে? 12 নম্বর। তাহলে 12 নম্বর পয়েন্ট, চাবি। চাবি কে? তাহলে এখানে লিখব কি, এটি তুলা যন্ত্রকে পাটাতন থেকে বিচ্ছেদ করে, মানে উপরে উঠে গেলে বিচ্ছেদ হয়ে গেল। তুলা যন্ত্রকে পাটাতন থেকে বিচ্ছিন্ন করে, বা উপরে নিচে নামাতে সাহায্য করে। ওকে, এই হচ্ছে আমাদের পুরো তুলা যন্ত্রের সিস্টেম। আর এই যে পুরো ব্যবস্থাটা, এই পুরো ব্যবস্থা একটি কাঁচের বাক্সের মধ্যে রাখা হয়। তো আমরা সাধারণত যে তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা ব্যবহার করে থাকি, সেটি তো দাঁড়িপাল্লা। কিন্তু আমরা এখানে যে তুলা যন্ত্রটি পড়ছি, সেই তুলা যন্ত্রটি দেখতে হলে তোমাদের একটাই দোকানে দেখতে পাবে, যেটি তোমাদের সোনা দোকান। আগেকার যুগে সোনা পরিমাপ করার জন্য ঠিক এরকমই তুলা যন্ত্র ব্যবহার করা হতো। তো এখন সেই এলইডি বা ভর পরিমাপ করা, যাকে আমরা গোদা বাংলা ভাষাতে বলে থাকি, কম্পিউটার দ্বারা কোনো বস্তুর ভর নির্ণয় করা হয়। তো এরকমই তোমরা সেখানে দেখতে পাবে এখন এই সময়ে। ওকে, কিন্তু আগেকার সময়ে কয়েক বছর আগে এই সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে সোনা দানা পরিমাপ করা হতো। ওকে, এখন আমরা এই যে পুরো সিস্টেমটা পড়লাম, এই পুরো সিস্টেমটাই তোমাদের এই যে নোটের মাধ্যমে তুলে ধরেছি। তোমরা দেখতে পাবে এই যে ওলনদড়ি, সূচক, স্কেল, ওকে, সব কিছু রয়েছে। এই যে পুরো নোটের মাধ্যমেই তোমাদের সব কিছু তুলে ধরেছি, কোনো সমস্যা নেই। এই যে কাঠের পাটাতন। ওকে, এখন আমরা নেক্সট পরবর্তী যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটা দেখা যাক পিডিএফের মধ্যে কি রয়েছে। এই যে তুলা যন্ত্রের কার্যপ্রণালী, তুলা যন্ত্রটা কিভাবে কাজ করে থাকে। তো তোমাদের এই যে তুলা যন্ত্রের কার্যপ্রণালী রয়েছে, তোমাদের সেই চিত্রের মাধ্যমে এখানে একটু বুঝিয়ে দেওয়া যাক ব্যাপারটি কি বলছে। আচ্ছা, এই কালারটিকে চেঞ্জ করি, ঠিক তোমরা বুঝতে পারবে না, হলুদটা নেই, যাতে উজ্জ্বল হবে। প্রথমত আমরা এই তুলা যন্ত্রটি নিলাম। প্রথম কাজ আমাদের এই যে লেভেলিং স্ক্রু L1, এই যে L2 দেখতে পাচ্ছ, এই লেভেলিং স্ক্রুকে ঘুরিয়ে এই কে পাটাতনকে আগে সমতল করতে হবে, প্রথম কাজ। ওকে, আচ্ছা, এটি তোমাদের যেমন বুঝাচ্ছি তেমন তোমাদের এখানে লিখে দিই, যাতে তোমরা বুঝতে পারবে। বা এখানে রয়েছে এই যে প্রথমে তুলা যন্ত্রের লেভেলিং স্ক্রু ঘুরিয়ে পাটাতনকে অনুভূমি করতে হবে। ওকে, নেক্সট পরবর্তী কাজ কি, এই যে এখানে কে চাবিটি ছিল, ওই কে চাবিটিকে ঘুরিয়ে এই তুলা পাত্রটিকে, বা তুলা পাত্র বলছি,
এই তুলা যন্ত্রটিকে পাটাতন থেকে আলাদা করতে হবে বা উপরে তুলতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। তো এখানে লেখা রয়েছে এই যে চাবিকে ঘুরিয়ে পাটাতন থেকে তুলাদণ্ডকে উপরে তুলতে বা বিচ্ছিন্ন করতে হবে। ওকে, নেক্সট পরবর্তী কাজ কি, এখন দুটো তুলা পাত্রকে ব্যালেন্স করতে হবে, একই লেভেলে আসছে কিনা সেটা আমরা কিভাবে জানব। এই যে সূচক আমাদের ছিল সূচক পি, এই সূচক পি যদি সমান থাকে এই পাত্র দুটি, এই সূচকটি যদি দুই পাশে সমান থাকে তাহলে এই স্কেলের দুই প্রান্তে একই দূরত্ব ঘুরবে। ধরো এই হচ্ছে কাঁটাটি রয়েছে, ঠিক এদিকে স্কেল রয়েছে, দণ্ডটি এদিকে যতটা আসছে ঠিক এদিকেও ততটা আসছে, তাহলে আমরা ভাবব দুই পাত্রটি সমান রয়েছে। ধরলাম এদিকে এতটা চলে এসছে, এদিকে খুব কম গিয়েছে, তাহলে আমরা ধরে নেব কি এটা ব্যালেন্স নেই, অর্থাৎ ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে আমাদের কত নম্বর কাজ? 3 নম্বর কাজ। এটাই তোমাদের এখানে 3 নম্বরে লিখেছি, সূচক স্কেলের 0 দাগের দুই পাশে সমান দূরত্ব দুলতে থাকবে, না দুললে ব্যালেন্সিং স্ক্রু ঘুরিয়ে সমান করতে হবে। ওকে, বা সমান দূরত্ব দুলাতে হবে। ব্যালেন্সিং স্ক্রু কোনটায়? এই যে B1 এবং B2। নেক্সট পরবর্তী আমাদের কাজ কি, যে বস্তুর ভর পরিমাপ করব। এবারে ডান পাত্রে এবং বাম পাত্রের মধ্যে বস্তুকে রাখলাম, বাম পাত্রে বস্তুকে রেখে ডান পাত্রে বস্তুর ভর মতো আমরা বাটখারা দিতে থাকলাম। এটি হচ্ছে আমাদের 4 নম্বর কাজ। তো এটাই এখানে লিখেছি। এরপর নির্ণীয় বস্তুকে বাম তুলা পাত্রে ও প্রয়োজন মতো বাটখারাকে ডান তুলা পাত্রে রাখতে হবে। এখন পরবর্তী 5 নম্বর কাজ। 5 নম্বর কাজ কি, যতক্ষণ না এই সূচকটি আবারও পুনরায় একই সমদূরত্ব দুলছে, এদিকে যতটা আবার এদিকেও ততটা, যতক্ষণ না দুলছে ততক্ষণ আমরা এখানে বাটখারা পরিবর্তন করতেই থাকবো। এটি হচ্ছে আমাদের 5 নম্বর কাজ, আর এটি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে যে বস্তুটির ভর কত, আর ওটাই এখানে লেখা রয়েছে। প্রয়োজন মতো বাটখারা দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সূচক স্কেলের 0 দাগের দুই পাশে সমদূরত্বে আন্দোলিত না হয়। এই হচ্ছে আমাদের তুলা যন্ত্রের কার্যপ্রণালী, যে তুলা যন্ত্রটি কেমন কার্য করবে। এখন পরবর্তী টপিক, আচ্ছা আরও একটি রয়েছে, যে সমদূরত্বে সূচক আন্দোলিত হলে বাটখারার ভর নির্ণয় বস্তুর ভর হয়ে যাবে। যেটা তোমাদের শেষে বললাম যে এটাই আমাদের ফাইনাল রেজাল্ট হয়ে যাবে, নির্ণীয় বস্তুটির ভর কত। পরবর্তী কাজ, যে তুলা যন্ত্র ব্যবহারের সতর্কতা। যখন আমরা ব্যবহার করব আমাদের কোন কোন দিকে সাবধান থাকতে হবে, যে খুব গরম, খুব ঠান্ডা ও খুব ভারী বস্তুর ভর মাপা যাবে না। যখন একবারে কড়কড়ে শীত থাকে, যখন আমাদের টেম্পারেচার প্রায় 10-8-এর দিকে চলে আসে এবং সব খুব গরম হয়, খুব গরম বলতে যখন আমাদের প্রায় 40-এর আপ করে যায় টেম্পারেচার, খুব গরম এবং খুব ঠান্ডাতে, এবং ভারী বস্তু ভর পরিমাপ করা যাবে না। যেটা তোমাদের আগেই বলেছিলাম, এই তুলা যন্ত্রটি সাধারণত তোমরা সোনা দোকানে দেখতে পাবে, আর সোনা দোকানে ভারী বস্তু পরিমাপ করে না। ওকে, নেক্সট বলছে বাটখারাকে চিমটার সাহায্যে পরিবর্তন করতে হবে। যখন আমরা বস্তুটিকে পরিমাপ করার জন্য এখানে যখন বাটখারাটিকে অ্যাড করব, তখন একটা চিমটা পাওয়া যায়, ওই তুলা যন্ত্রের সাথেই থাকে। ওই ছোট ছোট বাটগুলোকে নিয়ে চিমটার সাহায্যে তুলা পাত্রে রাখতে হবে, আমাদের হাত দিয়ে রাখা চলবে না। কেন রাখা চলবে না? কারণ আমাদের হাতের মধ্যে ময়লা থাকতে পারে, সেই ময়লা ওই বাটের মধ্যে লেগে বাটের ভর বেড়ে যায়, এই কারণেই চিমটে ব্যবহার করতে বলা হয়েছে। নেক্সট পরবর্তী কি, মান নেওয়ার আগে তুলাদণ্ডকে
সাম্য অবস্থায় আনতে হবে। সাম্য মানে ওই যে কাঁটাটি দুলছে ওটি দুলবে না, তখন একেবারে স্থির হয়ে যাবে। দুই পাশে দুই তুলা পাত্রে সমান ভর থাকলে ওটি আর দুলবে না, একেবারে সোজা নিচে যে স্কেলটি রয়েছে তার শূন্য দাগে কাঁটাটি থাকবে। তখন আমরা ওই মানটিকে নিয়ে নেব। তারপরে বলছে মান নেওয়ার পূর্বে কাঁচের বাক্সের দরজা বন্ধ করতে হবে। কারণ কেন, আমরা সোনাদানা পরিমাপ করছি, সোনাদানার দাম কিন্তু খুব বেশি। এই কারণে যদি কোনো কারণে বাতাস লেগে যদি ভর বেড়ে যায় বা বাতাস লাগলে তুলা দণ্ডটি যে সোনার পরিমাপটি করব, অল্প বাতাস লেগে যাওয়া মানেই কিন্তু সোনার ভর বেড়ে যাবে এবং তাতে আমাদের লোকসান হয়ে যাবে। আর যদি সোনার ভর কমেও যায় তাতেও দোকানদারের লোকসান হবে। এই কারণে বলছে ওটি যেহেতু কাঁচের পাত্রের মধ্যে আবদ্ধ থাকে, তাই ওই কাঁচের বাক্সের দরজাটিকে বন্ধ করে ওর মানটিকে নিতে হবে। নেক্সট পরবর্তী কাজ কি বলছে, যে তুলা যন্ত্রকে ঝাঁকুনির থেকে দূরে রাখতে হবে। এমন একটা পরিস্থিতিতে আমি ভর পরিমাপ করছি, পুরো তুলা যন্ত্রটা দুলছে, এরকম পরিস্থিতিতে আমাদের ভর পরিমাপ করা যাবে না। হয়তো গাড়ির মধ্যে যাচ্ছি তখন আমরা ভর পরিমাপ করছি, হবে না, কারণ গাড়িটা দুলছে তার সঙ্গে সঙ্গে ওই তুলা যন্ত্রটিও দুলছে। এই কারণে ওই পরিস্থিতিতে ভর পরিমাপ করা নিষেধ। তাহলে এইসব নিয়মগুলো বা এইসব সতর্কতা আমাদের অবলম্বন করে চলতে হবে, যে এই সব পরিস্থিতিতে আমাদের ভর পরিমাপ করা যাবে না। নেক্সট পরবর্তী কাজ কি বলছে, যে ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলী। এখন আমরা দোকানে গিয়েছি একটা ভালো মাপের একটি তুলা যন্ত্র কিনবো বলে, তো আমরা কোন কোন জিনিসটা লক্ষ্য করব, কি করে বুঝবো কোন তুলা যন্ত্রটি ভালো? অনেকগুলো তুলা যন্ত্র আমাদের বের করে দিয়েছে যে এটা নিতে পারো, সেটা নিতে পারো, সেটা নিতে পারো, কিন্তু আমরা নেব কোনটা, সেই কথাই বলছে। আচ্ছা, এখানে বলছে সুভেদী হওয়ার প্রয়োজন, তুলা যন্ত্রটিকে সুভেদী হতে হবে। এখন তোমাদের প্রথম কনফিউশন, সুভেদী আবার কি? সুভেদী কি? যে তুলা যন্ত্রে ভরের সামান্য পার্থক্য বোঝা যায় তাকে আমরা বলবো সুভেদী। এটা তোমাদের পরীক্ষাতে প্রায় দিয়ে থাকে। সুভেদী বলতে কি বোঝো? যে যখন তুলা যন্ত্রে অল্প কিছু মানেরও ভর পরিমাপ করা যায়, ধরো 0.1 গ্রাম, এটাও যেন পরিমাপ করা যায়। ওকে, গ্রাম মানে অল্প কিছু ভর যেন পরিমাপ করা যায়, তাকে আমরা বলবো সুভেদী। নেক্সট কাজ কি, যে তুলা যন্ত্র সুভেদী হওয়ার শর্ত, কোন কোন দিক দেখলে সুভেদী হবে? এই তুলা পাত্র দুটি হালকা হওয়া প্রয়োজন। ওই যে তুলা পাত্র একদিকে বস্তু রাখবো, একদিকে বাট রাখবো, যদি তুলা পাত্র হালকা হয় তাহলে এই সুভেদী হতে পারে। নেক্সট, তুলা দণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া প্রয়োজন। তুলা দণ্ডের বাহু যেটি রয়েছে, যেই বাহুর মধ্যে এই যে তুলা দণ্ডের বাহু, এই তুলা দণ্ডের বাহুকে হালকা হতে বলছে। ওকে, নেক্সট বলছে কি, তুলা দণ্ডের ভার কেন্দ্র আলম্বের নিচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন। এই ভার কেন্দ্রটা কি? এই যে এটি হচ্ছে আলম্ব, এই যে এক মিনিট, একটি হচ্ছে আলম্ব আর ভার কেন্দ্র, দুই পাশের ভার কেন্দ্র কোথায়? এইখানে যতটা সম্ভব কাছাকাছি রাখতে বলছে, মানে দুইটি তুলা পাত্রকে ঠিক বেশি দূরত্বে নিয়ে যাওয়া দরকার নেই। বলতে চাচ্ছে যে এই যে তুলা দণ্ডটি রয়েছে বেশি লম্বা হওয়ার প্রয়োজন নেই, একটু খাঁটো রাখতে হবে, যেটা আমাদের যথারীতি প্রয়োজন। এবারে এমন খাঁটো করে দিও না এই পাত্র এসে এই থামের মধ্যে যেন না লাগে। ওকে, এটাই এখানে বলছে। একটু ফেস করে দিই, অনেক কিছু বোঝানোর জন্য এই তুলা পাত্রটাই অস্পষ্ট হয়ে যাচ্ছে পরপর।
ওকে, আচ্ছা এখন নেক্সট পরবর্তী আমরা পয়েন্টটা কি দিয়েছি, এই যে সূচক লম্বা হওয়া প্রয়োজন। সূচক বলতে কাঁটা, কাঁটা পি, এই যে কাঁটাটি বলছে এই কাঁটাটিকে লম্বা হতে হবে। আর বেশি লম্বা নিও না যেন পাটাতন পেরিয়ে চলে যায়, মোটামুটি লম্বা নিতে হবে যাতে স্কেলের কাছাকাছি থাকে। ওকে, এটি ওখানে বলছে। এই হচ্ছে আমাদের সুভেদি, যে সুভেদি থাকলে তুলা যন্ত্রটি ভালো হবে। আর সুভেদি কোন কোন জিনিসের ওপর নির্ভর করে সেটা বলে দিয়েছি, তোমাদের পরীক্ষাতে দিয়ে দিবে যে সুভেদি কাকে বলে লেখো, এবং তুলা যন্ত্র সুভেদি হওয়ার শর্ত লেখো, এই কয়েকটা শর্ত লিখে দিতে হবে। নেক্সট আমাদের টপিক কি, এই সাধারণ তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাগুণের মধ্যে অপশান বিতে বলছে তুলা সুস্থির হওয়া প্রয়োজন। তুলা, আচ্ছা তোমরা এখানে একটু জিনিস লক্ষ্য করবে, যেটা তোমাদের আগেই বুঝিয়ে দিই, রেড কালারটা নিই। ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাগুণ, এই গুণাগুণের মধ্যে সুভেদি হওয়া প্রয়োজন। তারপরে বলছে তুলা সুস্থির হওয়া প্রয়োজন। নেক্সট তুলাদণ্ডের ভার, আচ্ছা ওকে ছাড়ো, এই যে সি, তুলা নির্ভুল হওয়া প্রয়োজন। নেক্সট ডিতে তুলা যন্ত্রটি দৃঢ় বা মজবুত হওয়া প্রয়োজন। এই হচ্ছে আমাদের চারটে জিনিস লক্ষ্য করে একটা তুলা পাত্রকে দোকান থেকে কিনতে হবে। এবারে তার চারটে জিনিস ভালো করে বিশেষ করে বর্ণনা করা হয়েছে। এই যে সুভেদি, সুভেদি কি সেটি এই চারটি পয়েন্টের মধ্যে তুলে ধরা হয়েছে। এখন আমরা অপশান বি, তুলা সুস্থির হওয়া প্রয়োজন, এই সুস্থির জিনিসটা কি এবং সুস্থির হওয়ার জন্য কি কি প্রয়োজন সেটা এখানে বলছে। এই কালারটা চেঞ্জ করি। তুলাদণ্ড আন্দোলিত হলে দীর্ঘক্ষণ স্থায়ী যেন না হয়। আন্দোলিত বলতে কেমন, এই যে ধরো সূচক সেই কাঁটাটি, নিচে রয়েছে স্কেল, এখানে রয়েছে শূন্য দাগ, এদিকে ছোট ছোট অনেকগুলো স্কেল রয়েছে। এই সূচক একবার এদিকে আসছে একবার এদিকে আসছে, সূচকটি দুলছে, এই যে দোলনটা, এই দোলনটা বেশিক্ষণ যেন না হয়। আজও দুলছে, কালো দুলছে, বন্ধ হবে কখন? সোনা পরিমাপ করতে এসে খদ্দারের মাথা গরম হয়ে গেলে পালিয়ে যাবে। তো এখানে এটাই বলছে যে এই দোলনটা বেশিক্ষণ যেন না হয়। নেক্সট, তুলাদণ্ডের বাহু দুটির দৈর্ঘ্য ছোট হতে হবে। এই যে তুলাদণ্ড বলেছিলাম, তার বাহু দুটো ছোট হতে হবে। ওকে, বেশি বড় করা চলবে না। তুলাদণ্ড ভারী হওয়া প্রয়োজন, সেখানে আমরা পড়েছিলাম এই তুলাদণ্ডটি হালকা হওয়া প্রয়োজন, আবার এখানে পড়ছি যে তুলাদণ্ডটি ভারী হওয়া প্রয়োজন। ওকে, দুটো দু জায়গাতে আলাদা। এই কারণেই বলছে যে সুভেদি এবং সুস্থির দুটো একসঙ্গে হবে না। কেন হবে না বুঝতে পারছো, পরীক্ষাতে তোমাদের কোশ্চেন দিতে পারে যে সাধারণ তুলা যন্ত্রে সুভেদি এবং সুস্থির একই সঙ্গে সম্ভব নয় কেন, কারণ এই কারণে সুভেদি বলতে চাচ্ছে, এটা তোমাদের একটু ক্লিয়ার করি। এই যে সুভেদি, সুভেদি বলছে তুলাদণ্ডের বাহু দীর্ঘ বা হালকা হওয়া প্রয়োজন, আর এখানে বলছে তুলাদণ্ডের বাহু ছোট হতে হবে এবং তুলাদণ্ডকে ভারী হতে হবে। দুটো বিপরীত বলছে, এই কারণে দুটো একই হওয়া সম্ভব নয়। দোকানে তুলাদণ্ড কিনতে গেলে কোনো তুলাদণ্ডে সুভেদি পাবে এবং কোনো তুলাদণ্ডে সুস্থির পাবে, কিন্তু দুটোকে একসঙ্গে পাওয়া অসম্ভব। নেক্সট পরবর্তী পয়েন্ট কি বলছে, যে তুলাদণ্ডের ভার কেন্দ্র আলম্বের নিচে যতটা সম্ভব দূরে থাকা প্রয়োজন, সেখানে আলাদা পড়েছি। এই যে এখানে পড়ছি আলম্বের নিচে যতটা সম্ভব কাছে হওয়া প্রয়োজন, সেখানে আমরা পড়ছি যতটা সম্ভব দূরে হওয়া প্রয়োজন। পুরো সুভেদি আর সুস্থির দুটো জিনিস পুরো বিপরীত। তাই এই যে এখানে নিচে লিখে দিয়েছি, তুলা সুস্থির হওয়া শর্তগুলো সুভেদি হওয়ার শর্তের বিপরীত বলে অতিমাত্রার
সুভেদী তুলাযন্ত্র সুস্থির হতে পারে না। যেটি সুভেদী হবে সেটি সুস্থির হবে না, আর যেটি সুস্থির হবে সেটি সুভেদী হবে না। নেক্সট পরবর্তী, যে তুলা নির্ভুল হওয়া প্রয়োজন। নির্ভুল বলতে কেমন বলছে, যে তুলা পাত্র দুটি খালি থাকলে তুলাদণ্ড অনুভূমিক হয়। অনুভূমিক মানে দুটো যেন সমান হয়। তুলা পাত্রের মধ্যে কোনো কিছু নেই, তবুও এক পাশ ভারী এক পাশ হালকা, এই জিনিসটা যেন না হয়। আর যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, যে ব্যালেন্সিং স্ক্রু ঘুরিয়ে আমাদের সমতলে আনতে হবে। এই যে ব্যালেন্সিং স্ক্রু B1 এবং B2, এই দুটোকে ঘুরিয়ে আমাদের একই করতে হবে। নেক্সট বলছে তুলাদণ্ডের দুটি বাহুর দৈর্ঘ্য ও ভর সমান হওয়া প্রয়োজন। ওটাই তো আমরা তখন থেকে বলছি, যে দুটোই তুলাপাত্র যেন সমান এবং একই পরিস্থিতিতে থাকে। নেক্সট, তুলাপাত্র ও স্টিপারের ভর সমান হওয়া দরকার। স্টিপার বলতে যেটি দড়ি, যেই দড়ির মধ্যে তুলাপাত্রটি ঝুলছে, এই যে স্টিপার S1 এবং S2, এই যে S1 এবং S2, এই দুটো যেন সমান থাকে, এটাই এখানে বলতে চাচ্ছে। আচ্ছা, নেক্সট পরবর্তী পয়েন্ট আমাদের কি বলছে, এই যে তুলাদণ্ডের ভার কেন্দ্র আলম্বের নিচে থাকা প্রয়োজন, যেটা আমরা এখানেও পড়েছি, এই যে আলম্বের নিচে থাকা প্রয়োজন। নেক্সট বলছে তুলা দৃঢ় ও মজবুত হতে হবে। ধরো তুলা দণ্ডটি, এই দণ্ডটি দুটো যদি মজবুত না হয়, এ পাশেও ভার ঝুলিয়ে দিলাম, এ পাশেও ভার ঝুলিয়ে দিলাম, শেষ পর্যন্ত কি হলো, তুলা দণ্ডটি বেঁকে গেল। এই কারণে বলছে দৃঢ় এবং মজবুত হতে হবে। নেক্সট পরবর্তী পয়েন্ট, এখন বলছে তুলা দণ্ডটি দৃঢ় বা মজবুত হওয়া প্রয়োজন। তুলা বস্তুর ভর পরিমাপের সময় তুলা যন্ত্র বেঁকে বা ভেঙে যেন না যায়, এটাই আমরা একটু আগে পড়লাম। সঠিক সংকর ধাতু ব্যবহার করতে হবে। আমরা ওই যে তুলা দণ্ডটি ব্যবহার করছি, ওই তুলা দণ্ডটি কি দিয়ে তৈরি, একটা সংকর ধাতু দিয়ে তৈরি। সংকর ধাতু বলতে আমরা মাটির নিচে যেসব ধাতুগুলো পাওয়া যায়, সেই সব ধাতুগুলো মিক্স করে একটি ধাতু তৈরি করা হয়, যাকে আমরা বলবো সংকর ধাতু। যেমন পিতল, এটিও অনেকগুলো ধাতুকে একসঙ্গে মিশিয়ে এটি একটা ধাতু তৈরি করা হয়েছে, যাকে আমরা বলি পিতল। ওকে, এই হচ্ছে আমাদের তুলা যন্ত্র সম্পর্কে আমরা সব কিছু জানলাম। তো তুলা যন্ত্র সম্পর্কে এখানে এই যে আমরা পয়েন্টটা পড়লাম, পুরো পয়েন্টটা ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলী। এই ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলী থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক কোশ্চেন আসে, যেমন খুশি ঘুরিয়ে দিতে পারে। সুভেদী কাকে বলে, বলতে পারে সুভেদী হওয়ার শর্ত কি, এই 4টি পয়েন্ট দিয়ে দিতে পারে। তুলা সুস্থির হওয়ার প্রয়োজন কি, এই যে এখানে 2টো পয়েন্ট এবং এখানে 1টি পয়েন্ট দিয়ে দিতে পারে। ঠিক এরকমই ওই পয়েন্টটি থেকে অনেকগুলো প্রশ্ন হয়। নেক্সট পরবর্তী টপিক। আচ্ছা, আর আমাদের বিশেষ একটা কিছু নেই, তো দেখে নিই পরবর্তী টপিক কি বলছে। ওজন বাক্স। আমরা এই যে তুলা যন্ত্রটি তো পড়ে নিলাম, তুলা যন্ত্রের ডান তুলা পাত্রের মধ্যে বাটখারা রাখা হয়। এখন ওই যে বাটখারাগুলো বা বাটগুলো একটা বাক্সের মধ্যে সঞ্চিত থাকে, ওই বাক্সটিকে আমরা বলবো কি, ওজন বাক্স। ওর মধ্যে বাটখারা থাকে আর একটা চিমটা থাকে। চিমটার কাজ কি তোমাদের আগেই বলেছি, যে বাটখারাগুলোকে পরিবর্তন করার জন্য চিমটার সাহায্যে আমরা পরিবর্তন করব, যাতে হাতের ময়লা না লাগে। নেক্সট হচ্ছে রাইডার থাকে। ওকে, বাটখারা তো এই 3টে জিনিস থাকে, 3টে জিনিস সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। বাটখারা, এই বাক্সে 100, 50, 20, 20, 10, 5, 2, 2, 1 গ্রাম চিহ্নিত এবং 500, 200, 200, 100, 50, 20, 20, 10 মিলিগ্রাম চিহ্নিত বাটখারা থাকে। এই হচ্ছে আমাদের বাটখারা। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখো এই যে 100, 50, 20, 20, 10, 5, 2, 2, এখানে 7, 8, 3 এই রকম
সংখ্যার বাটখারাগুলো কিন্তু তোমরা পাবে না। কেন পাবে না সেটা আমরা আগামীকাল জানব। ওকে, নেক্সট বলছে চিমটা, যে বাটখারাগুলির গায়ে যাতে ময়লা না লাগে সেজন্য বাটখারাগুলিকে চিমটা দিয়ে ওঠানো নামানো যায়। এই হচ্ছে বাটখারা। নেক্সট হচ্ছে রাইডার। রাইডারটা কি? রাইডার হলো 10 গ্রাম ভরের একটি সরু বাঁকানোর একটা তার। রাইডার কেন? রাইডারকে একটু পড়তে ভুল করলাম। রাইডারকে একটি দণ্ডের সাহায্যে তুলাদণ্ডের যে কোনো স্থানে রাখা হয়। এটি এই 10 মিলিগ্রাম এর চেয়ে কম ভর মাপতে গেলে রাইডার ব্যবহার করা হয়। রাইডারটা তাহলে হচ্ছে একটা বলতে পারি বাঁকা একটি তার। এর কাজ কি? যখন আমরা ওই তুলা যন্ত্রের সাহায্যে 10 মিলিগ্রাম এর কম ভর পরিমাপ করব, তখন আমরা এই রাইডারকে ব্যবহার করব। এই হচ্ছে আমাদের ওজন বক্স সম্পর্কে ধারণা অর্জন করা হলো। এখন আমরা দুটো টপিক আর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ক্লাসটি এখানে বন্ধ করব, বা ম্যাথগুলো আমরা আগামীকালও করতে পারি। আচ্ছা, আজকে ক্লাসটিকে এখানেই সমাপ্ত করছি। এই পর থেকে অসম ভরের তুলাপাত্রযুক্ত তুলাদণ্ডের সাহায্যে তুলাযন্ত্রের সাহায্যে কিভাবে সঠিক ভর নির্ণয় করতে হয় এগুলো আমরা আগামীকাল আলোচনা করব। তো এই পর্যন্ত আমরা আজকে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। এই যে অল্প কিছু ম্যাথ থেকে গিয়েছিল, এগুলো বোঝাতে একটু টাইম লাগবে, তো এগুলো আগামীকাল তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো আজকের ক্লাসটি এইখানেই সমাপ্ত করছি। আর এই ক্লাসে যারা নতুন ছিল তাদের জন্য একটু বলে দিই, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসটি শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমরা এই যে পুরো ক্লাসটি করলাম, ক্লাসটির পিডিএফ ওই গ্রুপে আপলোড করা হয় এবং প্রতিনিয়ত কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়া হয়। ওকে, তোমরা ওগুলো অ্যাটেম্প্ট করতে পারো। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।